জয় গুরু। মহুয়ার মন কথা চ্যানেলে আপনাদের স্বাগত। গত 25শে ডিসেম্বর আমাদের পাড়ার প্রতিবেশী বাড়িতে একটি ঠাকুরের সৎসঙ্গ অধিবেশন দেয়া হয়। সেই অধিবেশনে সহপ্রতি ঋত্বিক প্রলয় মজুমদার উনি ঠাকুরের সম্বন্ধে বক্তব্য রেখেছিলেন এবং এই বক্তব্য আমার মনে হয়েছিল অতীব সুন্দর। আপনাদের অনেক কিছু জানার থাকবে ঠাকুরের সম্পর্কে, আপনারা জানতে পারবেন। তাই আমি অধিবেশনে ঠাকুরের বক্তব্যটি ভিডিও করে রেখেছিলাম, সেটিই আজকের আপনাদের সামনে পরিবেশন করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। জয় গুরু। ঠাকুর অনুকূল চন্দ্রের সামগ্রিক যে দর্শন, সামগ্রিক যে জীবন, এই সামগ্রিক জীবন এবং দর্শনটি তার প্রথম সিঁড়ি হচ্ছে বিবাহের সংস্কার। কেননা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন মানুষ জন্মায়। এই মানুষ যখন জন্মায় তখন তার একটি বিধি, বিজ্ঞান, পদ্ধতি এবং প্রকরণ আছে। আমার বাবা ক্লাস 7-এ পড়ার সময় হিমায়তপুরের শ্রী শ্রী ঠাকুরের সামীপ্য লাভ করেন। ঠাকুরকে তার ভালো লেগেছিল, ভালোবেসেছিলেন, কিন্তু বিবাহের বিজ্ঞান বোঝার মতো বয়স আমার বাবার ছিল না। আমার মা শ্রী শ্রী ঠাকুরকে পেয়েছেন। আমার মা এতক্ষণ আমাদের বিশ্বজিৎ বিভিন্ন শ্রী শ্রী ঠাকুরের বাণী গ্রন্থাদি পাঠ করে আমাদেরকে শোনালেন তার আলোচনামালা থেকে। তাতে স্পষ্ট বোঝা যায় নারী হতেই জন্মে জাতি। নারীর শুদ্ধতার ওপর তিনি গুরুত্ব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, পুরুষ নষ্টে যায় না রে জাত, মেয়ে নষ্টে জাত কুপকাত। আমার মা যখন ঠাকুরের সামীপ্য এবং সান্নিধ্য পেয়েছেন, আমার নির্দ্বিধায় নিঃসংকোচে, বলতে কোনো দ্বিধা বা সংকোচ নেই, আমার মা সে সময় বোঝেননি, জানেননি, অনুভব করেননি প্রজনন একটা সংস্কার, একটা বিজ্ঞান, একটা পদ্ধতি, একটা প্রকরণ, একটা ব্যাকরণ। আমার বাবাও যদি বুঝতে না পারেন, আমার মাও যদি বুঝতে না পারেন, আমরা 4টি ভাই পৃথিবীতে নেমে আসলাম। এটা কি ডিসপ্যাশনেটলি বলা যায় যে আমরা খুব শুদ্ধভাবে পৃথিবীতে এসেছি? নিঃসন্দেহে আমি ব্যক্তিগতভাবে বলবো না। সুতরাং there are so many errors, অসংখ্য ত্রুটি এবং অসংখ্য ভুল আমাদের প্রত্যেকের জীবনে আছে বলেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র অনুভব করতে পেরেছিলেন তার লীলা মাধুর্যের আবির্ভাব ভূমিতে, এবং অত্যন্ত খেদের সাথে খেদোক্তি করেছেন। জানেন, আমার মনে হতো আমি যেমন করে মানুষের জন্য ভাবি, করি, চলি, প্রত্যেকটা মানুষই বোধহয় ঠিক সেরকম। প্রত্যেকটা মানুষই বোধহয় ঠিক সেই রকমই ভাবে, বলে এবং করে। কিন্তু আমি বড় হতে হতে আমি প্রত্যক্ষ করলাম প্রত্যেক 10 জনের মধ্যে 2 থেকে 3 জন বিশ্বাসঘাতক। প্রত্যেক 10 জনের মধ্যে 2 থেকে 3 জন বিশ্বাসঘাতক। আমি অবাক হয়েছি, বিস্মিত হয়েছি। একই আকাশ, একই মাটি, একই বাতাস, একই দেশ, তার মধ্যে একজন সৎ, একজন অসৎ, একজন বিশ্বাসভাজন, একজন বিশ্বাসঘাতক কি করে হয়? আমি অনেক দিন পর্যন্ত এর কোনো উত্তর খুঁজে পাইনি। তারপরে মাঠে গিয়ে আমি দেখেছি একই মাটিতে টক, ঝাল, তেতো, মিষ্টি বিভিন্ন ফসল হচ্ছে। আমি এর কোনো উত্তর খুঁজে পাইনি। এই অন্বেষণ করতে করতে গাছের গোড়া তুলে আমি দেখেছি মাটি এক হলে কি হবে? বীজ হচ্ছে স্বতন্ত্র। মাটি এক হলে কি হবে? মাটির গ্রহণ ক্ষমতা স্বতন্ত্র। মাটি এক হলে কি হবে? মাটির পরিচর্যা স্বতন্ত্র, গ্রহণ এবং ধারণ ক্ষমতা স্বতন্ত্র। বীজ ভালো হলে কি হবে? এইখান থেকে আমি বুঝতে পেরেছি মানুষও তো ঠিক এইভাবেই পৃথিবীতে নেমে আসে। তাই আমার মাঝে মাঝে বলতে ইচ্ছে করে, মাটি, ম্যাটার এবং মাদার। মাটি, ম্যাটার এবং মাদার, এগুলো যেন একটা সমার্থক। মাটিকে আপনি খুঁড়ে ফেলুন, গর্ত করে ফেলুন, মাটি কোনো প্রতিবাদ করবে না। আপনি যে কোনো বিষয়কে সত্য বা অসত্যে কনভার্ট বা ট্রান্সফার করুন, মানুষকে বিশ্বাস করিয়ে দিতে পারবে। ঠিক মাও সেরকম, জলের মতন যে কোনো পাত্রে পাত্রস্থ করবেন, সেখানেই সে মানিয়ে নিতে বাধ্য হবে। কিন্তু
কিন্তু গ্রহণ এবং ধারণ কেমন হবে সেই বিজ্ঞান এবং ব্যাকরণ আমাদের পাঠশালা থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় না বলেই মানুষের আগমনের পথে এত বাধা। কেমন বাধা? আজকে যার আবির্ভাব দিবস, আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে বলি পরম প্রেমময়। আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে বলি পরম প্রেমময়। কেমন সে রূপ, কেমন? এইখানে শূন্য, এই শূন্যের মধ্যে H2O আছে, হাইড্রোজেন অক্সিজেন আছে এই শূন্যের মধ্যে। আমার যদি জল তৃষ্ণা পায়, তাহলে আমি যদি বলি এখানে তো আছে হাইড্রোজেন অক্সিজেন, জল খেয়ে নিন, হয়তো কোনো সায়েন্টিস্ট এখানে জল বার করে ফোঁটা ফোঁটা ফেলতে পারবে, কিন্তু আমি খেতে পারবো না। কেন খেতে পারবো না? কোনো পাত্র নেই। কোনো পাত্রের মধ্যে যদি জল না ধরা যায়, সে পাত্র চুমুক দিয়ে বা হাঁ করে আমি গিলে খেতে পারবো না। ঠিক সেই রকম প্রেম সম্পর্কে, প্রেমময় সম্পর্কে, দিস ইজ এ অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। আমরা থিওরিটিক্যালি প্রেম বুঝি, আমরা ফিলসফিক্যালি প্রেম বুঝি, কিন্তু প্রেম এবং প্রেমময়ের পার্সনিফাইড ডেমনস্ট্রেশন কেমন হয় সেইটি সম্পর্কে তাদের প্রয়োজন হচ্ছে যুগে যুগে অবতরণ করা। এই ক্ষেত্রেই সমন্বয়াচার্য অবতার বরিষ্ঠায় শ্রী শ্রী রামকৃষ্ণ দেব একই কথা বলেছিলেন। কীরকম বলেছিলেন? আমরা একদম নিচ থেকে ওপরে আসলাম, উনি একদম নিচের ঘরে তিনি এসে দাঁড়িয়েছেন। সেখানে একজন ভক্ত, যেমন আমরা এখানে সবাই পুরুষোত্তম প্রার্থনায় অংশগ্রহণ করেছি, কোনো একজন ভক্ত শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করতে, ঠাকুর এই যে শ্রীমদ্ ভগবদ্ গীতায় পুরুষোত্তম জনার্দন উচ্চারণ করলেন, যখন ধর্মের গ্লানি হবে তখনই আমি অবতরণ করব। আচ্ছা, আপনার কাছে একটা জিজ্ঞাসা, ধর্মে যদি গ্লানি হয় তাহলে সেই গ্লানিযুক্ত বিষয়কে আমি আমার জীবনে কেন গ্রহণ করব? ধর্মে যদি গ্লানি হয় তাহলে তাকে আমি কেন গ্রহণ করব, স্বীকার করব, কেন করব? অনেকে বলেন যে রাশিয়ার লিও টলস্টয় পৃথিবী বিখ্যাত ছোট গল্পকার। মতান্তরে অনেকে বলেন যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অন্যতম শ্রেষ্ঠ গল্পকার। কিন্তু আমার পার্সোনালি আমার মনে হয় শ্রীরামকৃষ্ণের মতন এত সুন্দর ছোট গল্প আর কেউ বলেছে বলে মনে হয় না। আমার এখনো জানা নেই এত সুন্দর জীবন থেকে বেনির্মাণ বিচলনের এমন অভূতপূর্ব চলচ্চিত্রের এক চালচিত্র আর কেউ উপস্থাপন করতে পেরেছে বলে আমার মনে হয় না। বলে আজও আমাদের মনকে, আমাদের প্রাণকে, আমাদের হৃদয়কে, আমাদের জীবনকে স্পর্শ করে যায় অবতার বরিষ্ঠায় সমন্বয়াচার্য শ্রী রামকৃষ্ণ। কি বললেন তিনি সঙ্গে সঙ্গে বিষয় থেকে বিষয়ান্তরে গিয়ে বললেন, হ্যাঁ গো, তোমার ঘরে যে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে ওপরে ছাদে যাওয়া যায়? হ্যাঁ, কেন যাওয়া যাবে না? নিশ্চয়ই, চলো দেখিনি একবার ছাদে যাই। এখানে তো মেরাব বেঁধেছে বলে আকাশটা দেখা যাচ্ছে না, এই ছাদের ওপরেই পঞ্চানন সরকার তিনি বলছেন, আপনি যা বললেন এগুলোকে ইমবাইব করতে গেলে, এগুলোকে গ্রহণ করতে গেলে, আত্মীকৃত করতে গেলে এটা চাই কি? মেরিট চাই, মেরিট। এই মেরিট না হলে পরে সব জিনিস ধরা যায় না। পঞ্চানন্দার কথা শুনে শ্রী শ্রী ঠাকুর সালা আকাম বা গপ্প করেন আপনি। ওসব মেরিট ফেরিট কী করেন? ও সালা গ্রো করায় দেওয়া যায়। হ্যাঁ, গ্রো করানো যায়, মেরিট আজ পর্যন্ত শুনিনি। আরে দেখায় দেবো না, শোনা না, আপনাকে দেখায় দেবো। এই কুকুর আশ্রমে প্রচুর কুকুর, ওই কুকুরের বাচ্চা হয়েছে। ঠাকুর একদিন পঞ্চানন সরকার তাকে নিয়ে বেড়াতে বলছেন, পঞ্চানন্দা আশ্রমে যে দেশি কুকুর আছে এর থেকে একটা পছন্দ সেই কুত্তার বাচ্চা আপনি নিয়ে যান তো বাড়িতে। ঠাকুরের নির্দেশে উনি একটা কুকুরের বাচ্চা নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বললেন ওকে সহবাস শেখাবেন। বেশ কিছুদিন পার হয়ে গেল। পার হওয়ার পর একদিন কুকুরের বাচ্চাটাও বড় হয়েছে। একদিন শ্রী শ্রী ঠাকুর পঞ্চানন্দাকে জিজ্ঞেস করছেন, আপনার সেই কুত্তার বাচ্চাটা বড় হয়েছে না? বলে হ্যাঁ। শিখাইছেন কিছু? বলে হ্যাঁ। আরে কি বলবো ঠাকুর আপনাকে, মানে আমি তো আই বস, ফট করে বসে পড়ে, আই দাঁড়া, এখানে আসবি না। ও বুঝতে পারে, তাই দেখান তো দেখি। দেখালো সব পরপর যা শিখিয়েছে কুকুর সব দেখিয়ে দিল। ঠাকুর তখন বলছে, পঞ্চানন্দা ওই দেখেন শালা ওর বাপ মা ভাই বোন ঘুরে বেড়াচ্ছে আশ্রমের মধ্যে। এক কাম করেন তো, এইখানে বসে ওর বাপ মা ভাই বোনগুলোকে ডাক দেন তো দেখি। ডাক দেন। ওখানে বসে পঞ্চানন্দার ঠাকুরের নির্দেশ, এদিকে করে একটা এদিকে একটা ওদিকে সব সরে গেল। ঠাকুর বলছেন, আপনি কি প্রত্যেক দিন মেডিটের ইঞ্জেকশন বা ক্যাপসুল খাওয়াইছেন নাকি? বাচ্চাটা বলে না। তা সালে শিখলো কী করে? ও তো আর অ ক খ বস ওট এইসব ভাষা বোঝে না, তাহলে এসব বুঝলো কী করে, এসব জানলো কী করে? পঞ্চানন্দার মতন অত বড় প্রফেসর হাঁ করে ঠাকুরের মুখের দিকে তাকিয়ে আছে। সেই ঠাকুর বলছেন, ভাইব্রেশন,
ভাইব্রেশনের ভেতর দিয়ে পৌঁছে। ওকে আপনি মারিছেন, ওকে আপনি আদরও করেছেন। একটা ইতর নিকৃষ্ট জানোয়ারও বুঝতে পারে ভালোবাসা কি জিনিস। ভালোবাসারও একটা ভাইব্রেশন আছে। যেদিন এ কথা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র উচ্চারণ করছেন, সেদিন বিজ্ঞান প্রযুক্তির প্রাযুক্তিক প্রাচুর্য এখানে পৌঁছয়নি। এখন বর্তমান 2023-এ রাশিয়ান সায়েন্টিস্ট ডক্টর সাইমন কিরলিয়ান আমাদেরকে ইজি এবং ইসিজির মতন গ্রাফিক্স দিয়ে দেখিয়ে দিয়ে ভালোবাসা, রেগে যাওয়া, আনন্দ পাওয়ারও গ্রাফিক্স তৈরি করা সম্ভবপর ডক্টর সাইমন কিরলিয়ান আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের দীক্ষা দিয়ে সেম ভাইব্রেশন, বীজ মন্ত্র, 4 অক্ষরের বীজ মন্ত্র আমাদেরকে রিসাইট করতে বলছেন, জপ করতে বলছেন। তোমার রাগ যদি হয়, অভিমান যদি হয়, ক্ষোভ যদি হয়, বিরক্তি যদি হয়, তুমি কন্টিনিউয়াসলি এই ভাইব্রেশন ভেতরে ভেতরে এক্সারসাইজ করতে থাকো। তুমি ক্রমাগত এই ভাইব্রেশন তোমার মধ্যে জপ করতে থাকো। এই জব করতে করতে কি হয়, এখনকার ফিজিক্স বিশ্বাস করে। আমরা যদি বলি এখানে তো অন্ধকার নেই, বিজ্ঞান আলো এবং অন্ধকার বিশ্বাস করে না, কখনো বিশ্বাস করে না। বিজ্ঞান কি বলবে জানেন? ফিজিক্স কি বলবে, পদার্থবিদ্যা কি বলবে? ওরা বলবে এখানে অন্ধকারের অনুপস্থিতি। এই যে আমি গায়ে একটা গরম জামা দিয়ে আছি, আমরা বলবো এখানে এই প্রচণ্ড ঠান্ডা বলে একটা গায়ে দিয়েছি। ঠান্ডা এবং গরম ফিজিক্স বিশ্বাস করে না। ফিজিক্সকে বিশ্বাস করে, বলবে এখানে তাপের উপস্থিতি অভাব তাই ঠান্ডা, এখানে আলোর উপস্থিতি নেই তাই অন্ধকার, এখানে অন্ধকারের উপস্থিতি নেই তাই আলো। ঠিক একইভাবে আমার কাছে ওই চেতনার উপস্থিতি ছিল না বলেই, আমার উপেক্ষার উপস্থিতি নেই বলেই আমি অজ্ঞতা মুক্ত হয়ে জীবনকে আলিঙ্গনে, আহরণে অর্জন করার চেষ্টা করতে পারছি। দিস ইজ দ্য সিগনিফিকেন্ট অ্যান্ড নেসেসিটি অফ সৎসঙ্গ, স্মৃতি স্মরণ এবং এই প্রার্থনা সভা, এবং সাইমেন্টেনিয়াসলি প্রভু যিশুর প্রতি আমাদের আন্তরিক, ঐকান্তিক, হার্দিক শ্রদ্ধা নিবেদনের এই পর্বে যারা এসেছেন, যারা উপস্থিত হয়েছেন, তাদের পরিবারের প্রত্যেকের, এই পরিবেশের প্রত্যেক প্রতিবেশী এবং অস্তিত্বের, এবং একই সঙ্গে বিশ্বের সকল প্রাণ এবং সকল অস্তিত্বের দীর্ঘ, নীরব, সুস্থ, সুন্দর, সামগ্রিক ইষ্টময় জীবন আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুরের সেবাদ পদ্মে আমি আন্তরিকতার সাথে প্রার্থনা চেষ্টা করে বলি, ঘাবড়ে যাবেন না, কখনো ঘাবড়ে যাবেন না। জীবন যখন আছে দুঃখ আছে, যখন চলমানতা আছে তখন বাধা আছে, সমস্যা এবং সংকট আমাদের পায়ে পায়ে জড়িয়ে থাকবে। আমি সবাইকে বলি একদম ঘাবড়াবেন না। মহাভারতের শ্রীমদ্ ভাগবতে কুন্তী প্রভু কৃষ্ণের কাছে কি চেয়েছিলেন? কি চেয়েছিলেন? চণ্ডীর মধ্যে বলি যশ দেহি দিশো জহি। আর কুন্তী কি চেয়েছিলেন? কুন্তী চেয়েছিলেন, হে জনার্দন তুমি আমাকে পদে পদে দুঃখে রাখো, হে জনার্দন তুমি আমাকে পদে পদে দুঃখ রাখো। মহাত্মা গান্ধী কি বলতেন? একটি শ্লোক বারবার বলতেন, বিপদ নৈব বিপদ, বিপদ নৈব বিপদ, কোনো বিপদে বিপদ নয়, সম্পদ নৈব সম্পদ, কোনো সম্পত্তি সম্পদ নয়। তিনি বলেছেন সবচেয়ে বড় বিপদ হচ্ছে নারায়ণ বিস্মৃতি। যখন আমরা প্রভু থেকে বিচ্যুত হয়ে যাব, প্রভুর অনুশাসন থেকে বিক্ষিপ্ত হয়ে যাব, বিচ্ছিন্ন হয়ে যাব, সেইটি জীবনের সবচেয়ে বড় বিপদ। ঘাবড়াবেন না, মোকাবিলা করবেন, অতিক্রম করবেন। সংকটকে পুরুষাকারের সঙ্গে অতিক্রম করে এগিয়ে যেতে হবে, জীবনকে জয়যুক্ত করে তুলতে হবে। ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে নিশ্চয়ই ঈশ্বরের ইচ্ছায় দেখা হবে।